নমস্কার। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হিঙের কচুরি। আমাদের বাসা ছিল হরিবাবুর খোলার বাড়ির একটি ঘরে। অনেকগুলো পরিবার একসঙ্গে বাড়িটাতে বাস করত। এক ঘরে একজন চুড়িওয়ালা ও তার স্ত্রী বাস করত। চুড়িওয়ালার নাম ছিল কেশব। আমি তাকে কেশব কাকা বলে ডাকতাম। সকালে যখন কলে জল নিতে আসতো তখন সবাই মিলে ঘড়া, কলসি, টিন, বালতি নিয়ে গিয়ে হাজির হতো কলতলায় এবং ভাড়াটাদের মধ্যে ঝগড়া বকুনি শুরু হতো জল ভর্তির ব্যাপার নিয়ে। বাবা বলতেন মাকে, এ বাসায় আর থাকা চলে না, ইতর লোকের মতো কাণ্ড এদের, এখান থেকে উঠে যাব শিগগিরই। কিন্তু যাওয়া হতো না কেন তা আমি বলতে পারবো না। এখন বুঝতে পারি আমরা গরিব ছিলাম বলে। আমাদের বাসার সামনে পথের ওপারে একটা চালের আড়ত, তার পাশে একটা গুড়ের আড়ত। গুড়ের আড়তের সামনের রাস্তায় একটা কল। কলে অনেক লোকজন একসাথে ঝগড়া চেঁচামেচি করে জল নেয়। মেয়ে মানুষে মারামারি পর্যন্ত হতে দেখেছিলাম একদিন। এইরকম করে কেটেছিল সেই বাসায় বছরখানেক, এক আষাঢ় থেকে আর এক আষাঢ় পর্যন্ত। আষাঢ় মাসেই দেশের বাড়ি থেকে এসেছিলাম। দেশের বাড়িতে বাঁশবাগানের ধারে ধুতরা ফুলের ঝোপের পাশেই আমি আর কালী দুজনে মিলে কুড়ে বানিয়েছিলাম। কালীর গায়ে আমার থেকে জোর বেশি। সে সকাল থেকে কত বোঝা ডাল আর পাতা বয়ে এনেছিল। কি চমৎকার কুড়ে করেছিলাম দুজনে মিলে, ঠিক যেন সত্যিকারের একখানা বাড়ি। কালী তাই বলতো। একটা ময়নাকাটা গাছের মোটা ডালে সে পাখির বাসা বেঁধে দিয়েছিল। ও বলতো শ্রাবণ মাসের সংক্রান্তিতে কিংবা নষ্টচন্দ্রের রাতে রাতচোরা কাকঠোকরা কিংবা তিউড়ি পাখি ওখানে ডিম পেড়ে যাবে। এসব সম্ভব হয়নি আমার দেখে আসা, কারণ আষাঢ় মাসেই গ্রাম থেকে চলে এসে কলকাতায় এই খোলার বাড়িতে উঠেছি। আমার কেবল মনে হয় দেশের সেই বাঁশবাগান ধারের কুড়েখানার কথা। কালী আর আমি কত কষ্ট করে সেখানে তৈরি করেছিলাম। ময়না গাছের ডালে বাঁধা সেই পাখির বাসার কথা। নষ্টচন্দ্রের রাতে কাঠঠোকরা পাখি সেখানে ডিম পেড়েছিল কিনা কে জানে। কলকাতার এ বাড়িতে জায়গা বড্ড কম, লোকের ভিড় বেশি। আমি সামনের টিনের বারান্দাতে সারা সকাল বসে দেখি কলে পাড়ার লোক জল নিতে এসেছে, গুড়ের আড়তের সামনে গুড় নামাচ্ছে গুড় গাড়ির থেকে, বা কোণের একটা দোতলা বাড়ির জানলা থেকে একটা বউ আমার মতো তাকিয়ে আছে রাস্তার দিকে। এই গলি থেকে বার হয়ে বড় রাস্তার মোড়ে একটা হিন্দুস্তানি দোকানদারের ছাতুর দোকান থেকে আমি অনেক মাঝে মাঝে ছাতু কিনে আনি। বড় রাস্তায় অনেক ঘোড়া গাড়ি যায়। আমাদের গ্রামে কখনো একখানা ঘোড়ার গাড়ি দেখিনি। দু চোখ ভরে চেয়ে চেয়ে দেখেও স্বাদ মেটে না। কিন্তু মা যখন তখন বড় রাস্তায় যেতে দিতেন না, পাছে গাড়ি ঘোড়ায় চাপা পড়ি। আমাদের বাড়ি থেকে কিছু দূরে গলির ও মোড়ে কতগুলো সারবন্দি খোলার বাড়ি আমাদের মতোই। সেখানে আমি মাঝে মাঝে বেড়াতে যাই। তাদের বাড়িঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কত কি জিনিসপত্র আছে, আয়না, পুতুল, কাচের বাক্স, দেওয়ালে কেমন সব ছবি টাঙানো। এক এক ঘরে এক একজন মেয়ে মানুষ থাকে। আমি তাদের সকলের ঘরেই যাই, বিকেলের দিকেও যাই, সকালেও মাঝে মাঝে যাই। ও বাড়িগুলির মধ্যে একটি মেয়ে আছে, তার নাম কুসুম। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কুসুমের ঘরেই আমি বেশিক্ষণ সময় থাকি। কুসুম আমার সঙ্গে গল্প করে, আমাদের দেশের কথা জিজ্ঞেস করে। তাদের বাড়ি বর্ধমান বলে কোন এক জায়গায় সেখানে ছিল, এখন এই ঘরেই থাকে। কুসুম বলে, তোমায় বড্ড ভালোবাসি, তুমি রোজ আসবে তো? আমিও ভালোবাসি, রোজ আসিই তো। তোমাদের দেশ কোথায়? আশ্বিংডি, যশোর জেলা। কলকাতায় আগে কখনো আসনি বুঝি? না। বিকেলবেলায় কুসুম চমৎকার সাজগোজ করত, কপালে টিপ পরতো, মুখে ময়দার মতো গুঁড়ো গুঁড়ো মাখতো, চুল বাঁধতো, কি চমৎকার মানাতো ওকে। কিন্তু এই সময় কুসুম আমাকে তাদের ঘরে থাকতে দিত না, বলতো তুমি এবার বাড়ি যাও, এবার আমার বাবু আসবে। প্রথমবার তাকে বলেছিলাম, বাবুকে? সে আসে, সে তুমি বুঝবে না, এখন তুমি বাড়ি যাও। আমার অভিমান হতো, বলতাম, আসুক বাবু, আমি থাকবো, কি করবে বাবু আমার? না না, চলে যাও, তোমার এখন থাকতে নেই, অমন করে না লক্ষ্মীটি। বাবু তোমার কে হয়, ভাই? সে তুমি বুঝবে না, এখন যাও দেখি বাড়ি। আমার বড় কৌতূহল হতো, কুসুমের বাবুকে দেখতেই হবে, কেন ও আমাকে বাড়ি চলে যেতে বলে। একদিন দেখলাম, লম্বা চুল, বেশ মোটাসোটা লোকটা, হাতে একটা বড় ঠোঙায় এক ঠোঙা কি খাবার। কলকাতার দোকানে খাবার কিনতে গেলে ওই রকম পাতার ঠোঙায় খাবার দেয়, আমাদের দেশে ও পাতা নেই। সেখানে হরিময়রার দোকানে মুরগি কি জিলেপি কিনলে পদ্ম পাতায় জড়িয়ে দেয়। কুসুম ঠোঙা খুলে আগে আমার হাতে একখানা বড় কচুরি দিয়ে বলতো, এই নাও, খেতে খেতে বাড়ি যাও। এক কামড় দিয়ে আমার ভারী ভালো লাগলো, এমন কচুরি কখনো খাইনি। আমাদের গ্রামের হরিময়রা যে কচুরি করে সে তেলে ভাজা কচুরি, এমন চমৎকার খেতে নয়। উচ্ছ্বসিত সুরে বললাম, বাহ, কিসের গন্ধ আবার? কুসুম বলে, হিঙের কচুরি, হিঙের গন্ধ।
ওকে বলে হিঙের কচুরি, এইবার বাড়ি যাও। কুসুমের বাবু বললেন, কে? কলের সামনের বাড়ি, ভাড়াটাদের ছেলে, বামুন। কুসুমের বাবু আমার দিকে ফিরে বললেন, যাও খোকা, এইবার বাড়ি যাও। একবার ভাবলাম বলি, আমি থাকি না কেন, থাকলে কি দোষ, কিন্তু কুসুমের বাবুর দিকে চেয়ে সে কথা বলতে আমার সাহসে কুলোলো না। লোকটা যেন রাগী মতো, হয়তো একঘা মেরেও বসতে পারে, কিন্তু সেই থেকে হিঙের কচুরির লোভে আমি রোজ বাধা নিয়মে কুসুমের বাবু আসা পর্যন্ত অপেক্ষা করি। আর রোজই কি সকলের আগে কুসুম আমার হাতে দুখানা কচুরি তুলে দিয়ে বলবে, যাও খোকা, এইবার খেতে খেতে বাড়ি চলে যাও। কুসুমের বাবু বলতো, আহ ভুলে গেলাম, ওর জন্য খাস্তা গজা দুখানা আনবো ভেবেছিলাম কাল, দাঁড়াও কাল ঠিক আনবো। আমার ভয় কেটে গেল, বললাম, এনো ঠিক কাল। কুসুমের বাবু হি হি করে হেসে বলল, আনবো আনবো। কুসুম বলল, এখন বাড়ি যাও খোকা। আমি এখন যাব না। থাকি না কেন? কুসুমের বাবু আমার এই কথার উত্তরে কি একটা কথা বলল, আমি তার মানে ভালো বুঝলাম না। কুসুম ওর দিকে চেয়ে রাগের সুরে বলল, যাও, ও কি কথা ছেলে মানুষের সঙ্গে। বাড়ি গিয়ে মাকে বললাম, মা তুমি হিঙের কচুরি খাওনি কেন? আমি খেয়েছি, এত বড় বড় হিঙের গন্ধ কেমন, কোথায় পেলি? কুসুমের বাবু এনেছিল, আমায় দিয়েছিল। পাজি ছেলে, ওখানে যেতে বারণ করেছি না? ওখানে যাবে না কেন? কেন কথার উত্তর নেই। ওখানে যেতে নেই, ওরা ভালো লোক না। না না, কুসুম বেশ ভালো লোক, আমাকে বড্ড ভালোবাসে, হিঙের কচুরি রোজ দেয়। আবার বলে হিঙের কচুরি, বাড়িতে পাও না কিছু? খবরদার, ওখানে যাবে না বলে দিচ্ছি। কুসুমের বাড়ি এরপরে আর 2 দিন আদৌ গেলাম না, কিন্তু থাকতে পারি না না গিয়ে। আবার মাকে লুকিয়ে গেলাম একদিন, কুসুম বললে, তুমি আসোনি যে। মা বারণ করে, তবে তুমি এসো না, মা আবার বকবে। আসিনি তো 2 দিন, এলে যে আবার। তোমায় ভালোবাসি তাই এলাম। তুমি না এলে আমারও ভালো লাগে না, তুমি না এলে তোমার জন্য মন কেমন করে। আমারও। কি করব, তেমন কপাল করিনি, তোমার মা তোমায় পাছে বকেন তাই ভাবছি। মাকে বলবো না, আমার মন কেমন করে না এলে। আমি এখন যাই, সন্ধ্যের সময় এসো। ঠিক আছে, আসবো। কুসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সন্ধ্যের সময় যাই। কুসুমের বাবু এসে আমায় দেখে বলল, এই যে ছোকরা, কদিন দেখিনি কেন? সেদিন তোমার জন্য খাস্তা গজা এনেছিলাম, দাও গো, ওকে দুখানা কচুরি দাও। গজা এনো কাল। আনবো গো বামুন ঠাকুর, কাল অমিত্তির জিলাপি আনবো। খেয়েছো অমিত্তি? না, কাল আনবো। কাউকে বলো না কিন্তু, মা শুনলে আসতে দেবে না। তোমার মা বকেন বুঝি এলে এখানে? কুসুম তাড়াতাড়ি বলল, আরে ওর কথা বাদ দাও, ছেলে মানুষ, পাগল, ওর কথার মান আছে? তুমি বাড়ি যাও খোকা, আজ এই নাও কচুরি, খেতে খেতে যাও। না, এখানে খেয়ে জল খেয়ে যাই, মা টের পাবে। এখানে তোমায় জল দেব না, রাস্তার কল থেকে জল খেয়ে যাও। কুসুমের বাবু বলল, কেন? ওকে জল দেবে না কেন? কি হবে দিলে? কুসুম ঝাঁঝের সুরে বলল, তুমি থামো, বামুনের ছেলের হাতে জল দিতে পারি না, এই জন্মের এই শাস্তি, খাবার দিয়ে হাতে করে তাই যথেষ্ট। আমার মনে মনে বড় অভিমান হলো কুসুমের ওপর। কেন? আমি কি এতই খারাপ আমায় জল দেওয়া যায় না? চলে আসবার সময় কুসুম বারবার বলল, কাল সকালে কিন্তু ঠিক এসো, কেমন? আমি কথা বললাম না। পরদিন সকালে গিয়ে দেখি কুসুম সজনে ডাঁটা কাটছে। আমায় বলল, এসো খোকা, তোমার সঙ্গে আরই। ও মা, সে কি কথা, কি করলাম আমি? তুমি যে বললে জল দেওয়া যায় না, আমাকে জল খেতে দিলে না কাল। বসো খোকা, সে তুমি বুঝবে না, তুমি বামুন, তোমাকে জল দিতে পারি না, বুঝলে? কুলের আচার করেছি, খাবে? এখনো হয়নি, সবে কুলে গুড় মাখিয়েছি। এইভাবে কুসুমের সঙ্গে আবার ভাব হয়ে গেল। কুলের আচার হাতে পড়তেই আমি রাগ অভিমান সব ভুলে গেলাম। দুজনে অনেকক্ষণ বসে গল্প করি। তারপর আমি উঠে মাখনের ঘরে যাই। মাখন কুসুমের পাশের ঘরে থাকে। ওর ঘরটি যে কত রকমের পুতুল দিয়ে সাজানো, একটা কাঠের তাকে মাটির আতা, আম, লিচু, কত রকমের আশ্চর্য আশ্চর্য জিনিস, অবিকল আতা, অবিকল আম। মাখন বলল, এসো খোকা, ওসব মাটির জিনিসে হাত দিও না, বসো, এখানে বসো, ভেঙে যাবে। আচ্ছা, তুমি তামাক খাও কেন? মাখন হাসি মুখে বলল, শোনো কথা, তামাক খায় না লোকে? মেয়ে মানুষে খায় বুঝি? কই, আমার মা তো খায় না। শোনো কথা, যে খায় সে খায়। জানো তো, কুসুমের বাবু বলেছেন আমায় খাস্তা গজা দেবে। বটে, বেশ বেশ। তোমার বাবু কোথায়? মাখন মুখে আঁচল চাপা দিয়ে হেসে গড়িয়ে পড়ল। শোনো কথা ছেলের, কি যে বলে। ও কুসুম, শুনে যা, কি বলে তোর ছেলে। মাখনের বয়স কুসুমের চেয়ে বেশি বলে আমার মনে হতো। কুসুম সবচেয়ে দেখতে সুন্দর, মাখনকে দিদি বলে ডাকতো কুসুম। কুসুম এসে হাত ধরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। কুসুম আমায় বারণ করেছিল আর কারো ঘরে যেতে। আমি প্রকৃতপক্ষে যেতাম খাবারের লোভে, কিন্তু অন্য মেয়েদের ঘরের বাবু কখন আসতো কি জানি, সুতরাং সে বিষয়ে আমার হতাশ হতে হয়েছিল। কুসুম আমায় ঘরে নিয়ে গিয়ে বলল, অত শত কথায় তোমার দরকার কি শুনি? তুমি ছেলে মানুষ, কোনো ঘরে যেতে পারবে না, বসো এখানে।
আমি প্রভার কাছে যাব। কেন? সেখানে কেন? যা তা বলবে সেখানে গিয়ে আবার? বোকা ছেলে, খাবারের লোভ না? এই তো দিলাম কুলচুর। আমি আশ্চর্য হওয়ার সুরে বললাম, আমি চেয়ে খাইনি, প্রভাকে জিজ্ঞেস করো। বেশ, দরকার নেই প্রভার কাছে গিয়ে। সত্যি বলছি, প্রভার ঘরে যাওয়ার কারণটা অতটা লোভ নয়, যতটা একটা টিয়া পাখি। টিয়া পাখিটা বলে, রাম রাম, কে এলে? দূর বেটা, কাকিমা। আমি ঘরে ঢুকে দাঁড়ালেই বলে, কে এলে? আমার নাম বাসুদেব। কে এলে, কে এলে? আমি হেসে উঠলাম। ভারী মজা লাগে ওর বুলি শুনতে, অবিকল মানুষের গলার মতো। প্রভা বাইরে থেকে বলল, কে ঘরের মধ্যে? ও রান্নাঘরে রাত ছিল, খুন্তি হাতে ছুটে এসেছে, খুন্তিতে ডাল লেগে রয়েছে। আমি হেসে বললাম, মারবে নাকি? ও পাগলা ঠাকুর, তাই বলো। আমি বলি, এই দুপুরবেলা কে এলো ঘরে? তোমার ঘরে কুলচুর নেই? কুসুম আমায় কুলচুর দিয়েছে, খুব ভালো কুলচুর। কুসুমের বড়নোক বাবু আছে, আমার তো তা নেই। কোথা থেকে কুলচুর আমচুর করব? কুসুমের বাবু আমায় গজা দেবে। কেন দেবে না? মোড়ের অত বড় দোকানখানা কুসুমের পায়ে সঁপে দিয়েছে। ভয়ে ভয়ে বললাম, প্রভা রাগ করো না আমার ওপর। না না, রাগ করবো কেন? দুঃখের কথা বলছি। আমিও এক পুরুষ বেশে আমরা উড়ে আসিনি। 15 বছর বয়সে কপাল পুড়লে ঘর থেকে বেরিয়েছিলাম। কেন ঘর থেকে বেরিয়েছিলে? সেসব দুঃখের কথা তোমার সঙ্গে বলে কি হবে? তুমি কি বুঝবে? বসো, আমার ডাল পুড়ে গেল, গল্প করলে পেট ভরবে না। আমি যাই, এসো রান্নাঘরে। প্রভার রং কালো, খুব মোটা সোটা, নাকের ওপর কালো ভোমরার মতো একটা আঁচিল। প্রভা একদিন আমায় গরম জিলেপি আর মুড়ি খেতে দিয়েছিল। ওর ঘরে অত জিনিসপত্র নেই, ওই খাঁচায় পোষা টিয়া পাখিটা ছাড়া। প্রভা রান্না করছে চালতার অম্বল, একটা পাথর বাটিতে চালতা ভিজানো। চালতা অনেকদিন খাইনি, দেশ থেকে এসে পর্যন্ত নয়। সেখানে আমাদের মাঠে তালপুকুরের ধারে বড় গাছে কত চালতা পেকে আছে এই সময়। বললাম, চালতা পেলে কোথায় প্রভা? বাজারে, আবার কোথায়? বেশ চালতা। প্রভা আর কিছু বলল না, নিজের মনে রাঁধতে লাগলো। আমি বললাম, তোমার বাবা মা কোথায়? পাপ মুখে সেসব কথা আর কি বলি। তুমি বাড়ি যাবে না? কোন বাড়ি? তোমাদের দেশের বাড়ি। জমের বাড়ি যাব একবারে। তোমার দেশের বাড়িতে কুল আছে, আমাদের গায়ে কত কুলের গাছ। প্রভা এ কথায় কোনো উত্তর দিল না, আবার নিজের মনে রাঁধতে লাগলো। খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিতে চা খেতে লাগলো। আমায় একবারও বললও না চা খাবো কিনা। অবশ্যই আমি চা খাই না, চায়ের সর খাই। মা আমায় চা খেতে দেয় না। চায়ের মধ্যে যে দুধের সর ভাসে, মা তাই তুলে দেয় আমাকে। প্রভা গল্প করতে লাগলো। ওদের দেশের বাড়িতে কত গরু ছিল, কতখানি দুধ ওরা খেত। ওদের দেশের বাড়ির ধারে নিজেদের পুকুরে কত মাছ ছিল, আর সেসব দেখতে পাবে না ও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো। বলল, অম্বল দিয়ে দুটো ভাত খাবে? আমি ভয়ে ভয়ে বললাম, খাবো, কুসুম টের না পায়। প্রভা হেসে বলল, কুসুমের অত ভয় কিসের? টের পায় তো কি হবে, তুমি খাও বসে। আমি সবে চালতার অম্বল দিয়ে ভাত মেখেছি, এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল। ও প্রভাদি, বামুনদের সেই খোকা তোর এখানে আছে? ওকে বাড়ি পাঠিয়ে দি, কতক্ষণ এসেছে পরের ছেলে। আমি এঁঠো হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমায় দেখতে পেল। বলল, ও কি, কোণে দাঁড়িয়ে কেন? লুকানো হলো বুঝি? এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে? হ্যাঁ? প্রভার দিকে চেয়ে আশ্চর্য হয়ে বলল, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ পাগল, তোমারও কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেল? কি বলে তুমি ওকে ভাত খেতে দিলে? প্রভা অবহিত হয়ে বলল, কেবল চালতে চালতে করছিল, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না, ছি, চলো আমার সঙ্গে খোকা, এই জন্মের এই শাস্তি আমাদের। আবার তা বাড়াবো বামুনের ছেলেকে ভাত দিয়ে? চলো, হাতে এঁঠো নাকি, খেয়েছো বুঝি? আমি সুলজ্জ সুরে বললাম, না, চলো হাত ধুয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাবার উদ্যোগ করতে প্রভা বলল, আহা, মুখের ভাত কটা খেতে দিলে না ওকে? সবে অম্বল দিয়ে দুটো ভাত মেখেছিল। না, আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও কুসুমের শাসন বেশি হয়ে গেল। মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিতে দিতে বলল, তোমার অত খাই খাই বাই কেন খোকা? ওদের ঘরে ভাত খেতে নেই সে কথা মনে নেই তোমার? ছি ছি, ও বেলা কচুরি দেবো খেতে, আর কখনো অমন খেও না। তাও বলি, এই নয় ছেলে মানুষ, তুমি বুড়োধারী, তুমি কি বলে বামুনের ছেলের পাতে? ছি ছি, লোভেরও ভোলে আরই যাই। প্রভা এসব কথা শুনতে পাইনি, সে এদিকে ছিলও না। বললাম, মাকে যেন বলে দিও না। হ্যাঁ, আমি যাই তোমার মাকে বলতে, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। বললে মা মারবে, কিন্তু মার খাওয়াই ভালো তোমার, তোমার নোলা জব্দ হয় তাহলে। বাড়ি ফিরতেই মা বললেন, কোথায় ছিলি? ওই মোড়ে। আর কোথাও যাসনি তো? না। একদিন কিন্তু ধরা পড়ে গেলাম, সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বলল, চলো খোকা বেড়াতে যাই, যাবে? বিকেলবেলা রোদ বেশি নেই, ট্রাম লাইনের ওপরে যেতে দেখে আমি সবাই বললাম, মা বড় রাস্তার পারে যেতে বারণ করেছে।
চলো আমি সঙ্গে আছি, ভয় নেই। বড় রাস্তা পার হয়ে আর কিছু দূর একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম। একটা সরু গলির দুধারে ঘরে গলু। যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ, পুরুষ নেই কেউ। একজন মেয়ে বলল, আইলো কুসুমি, কতকাল পরে, বাব্বা আমাদেরও কি নগর নেই? তা বলে কি অমন করে ভুলে থাকতে হয় ভাই? আমার দিকে চেয়ে বলল, এ খোকা আবার কে? বেশ সুন্দর দেখতে তো, বামুনদের ছেলে, আমাদের গলিতে থাকে, আমার বড্ড ন্যাওটা। বাহ, বসো খোকা বসো। ও ছেলের শুধু খাই খাই, খেতে দাও, খুব খুশি। তাই তো, কি খেতে দি? ঘরে কুলের আচার আছে, দেবো? আমি অমনি কিছুমাত্র না ভেবেই বলে উঠলাম, কুলের আচার আমি বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বলল, তুমি কি না ভালোবাসো? খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও ওসব খাবে না, থাক। আমার মনে ভয়ানক দুঃখ হলো। কুসুম খেতে দিল না কুলচুর? কখন হলো আমার সর্দি কাশি? কুলচুর আমি কত খেতে ভালোবাসি। খানিকটা সে বাড়িতে বসবার পর আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিল একখানা রেকাবি করে, তাও কুসুম আমায় খেতে দিল না, আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তার ট্রাম লাইন পার হয়ে এপার এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখবো। সন্ধে হয়েছে, তোমার মা বকবে। বকুক। ইস, ছেলের যে ভারী বৃদ্ধি। আচ্ছা কুসুম, তুমি ও কথা বললে কেন? আমার কুলচুর খেতে দিলে না কেন? ওরা তো দিচ্ছিল। তুমি ছেলে মানুষ, কি বোঝো কার মধ্যে কি খারাপ রোগ আছে? ওসব পাড়ায় আমি যার হাতে তোমায় খেতে দেব? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না। কোথায় পেলে এ কথা? ওই যে ওরা তোমায় বলছিল। বলুক, ওসব কোথায় তোমার দরকার কি? বাজি ছেলে কোথাকার। কুসুম আমায় বাড়ির পথে এগিয়ে দেবার আগে বলল, চলো, কচুরি এতক্ষণে এনেছে ও, তোমায় দি। দাও, আমার খিদে পেয়েছে। কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো? তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করব, ছেলের অত নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে। কচুরি দেবে তো? চলো। গজা এনেছো? তা আমি জানি না, গজা কাল দেবো। গলির রাস্তাটা কি নোংরা, বাবারে বাবা। গজা দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথা বললাম, কুসুমের বাড়ি গিয়েছিলাম। কুসুম খেতে দিয়েছিল কচুরি। মা খুব বকলেন, কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন। বাবাকেও রাত্রে বলে দিলেন বটে, তবে বাবা সে কথায় খুব বেশি কান দিলেন না এমন মনে হলো। পরদিন সকালে আমার খুব জ্বর এলো। 4-5 দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জানলার ধারেই আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে। ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরো দুখানা বাড়ির পর একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে। আমি ডাকলাম, ও কুসুম। কুসুম পেছন ফিরে আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বলল, দিদি এই যে বাড়ি, এই যে। মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানালার ধারে দাঁড়ালো। কুসুম বলল, কি হয়েছে তোমার, যাও না কেন? মাখন বলল, কুসুম ভেবে মরছে, বলে বামুন খোকার কি হলো। আমি তাই বললাম, চল দেখে আসি। বললাম, আমার জ্বর হয়েছে আজ 5 দিন। কুসুম বলল, তোমার মা কোথায়? কুসুম, তুমি চলে যাও, মা দেখতে পেলে আমায় আর তোমায় ঘরে যেতে দেবে না। আমি সেরে উঠেই যাব, চলে যাও তোমরা। ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার উপর দাঁড়ালো। নিচু সুরে বললে, যাবো? মা ঘরে নেই, বদ্রীনাথের ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি। এই গেল একটু আগে। আমায় বলে গেল, ছোট খোকার দুধটা দেখিস তো যেন বেড়ালে না খায়। আমি বদ্রীনাথের ঘরে ডাল নিয়ে আসি। হাত দেখিয়ে বললাম, এসো। ও জানলার বাইরে দাঁড়িয়ে বলল, কেমন আছো? ভালো, কাল ভাত খাবো। 2টো কমলা লেবু এনেছিলাম, দেবো? দাও তাড়াতাড়ি। খেও? হ্যাঁ। অসুখ সারলে যেও। যাব। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো। কাল আবার আসবে কেমন? এসো। আমি না বললে জানলার কাছে এসো না। তাই করব, আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। শীষ দিতে পারো? আমি হাত দেখালে এসো। পরের 2 দিন কুসুম ঠিক আসলো বিকেলবেলা। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল। প্রভাও 2টো কমলা লেবু দিয়েছিল আমায়। মিথ্যে কথা বলবো না, বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম। মা ঘরে না থাকলে খেয়ে ছিবড়ে ফেলে দিতাম রাস্তার উপর ছুঁড়ে। সেরে উঠে 2 দিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটলো। তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাজ ফুটিয়ে ফেলল। সে এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত উঠতে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মার হাতে কি একটা ওষুধ বেঁধে দিয়ে গেল। কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারত না। যন্ত্রণায় রাত্রে কাঁদত। ডাক্তার এসে দেখতে লাগলো।
আমার মামাবাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজো মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেল মামাবাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল দু একটা পাকতে শুরু হয়েছে। মামাবাড়িতে গ্রামে মস্ত একটা পুকুর আছে মাঠের ধারে, তার পারে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম, মনে আছে। মার হাত সেরে গেল মামাবাড়ি এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতায় আর যাওয়া হলো না। বাবাও সেখানের বাসা উঠিয়ে দিয়ে চলে এলেন। সুদীর্ঘ 30 বছর পরের কথা। কলকাতায় মেশে থাকি, অফিসে কেরানিগিরি করি, দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বলল, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং, হরি বল। আমিও দেখেছি, ওই পথ দিয়েই তো আসি। আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি। ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বলল, তোমার? হ্যাঁ ভাই, আমার। মায়েরই বলছি। যা, বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম, প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনই একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনও সেই বাড়িতেই আছে। একেবারে সোনের নুড়ি চুল মাথায়, যক্ষী বুড়ির মতো চেহারা, একটিও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বলল, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ও মা, তোমায় আর চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা। কুসুমের খোঁজ পেয়েছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেজবাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বা হাতে মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গেছিলে মন্দিরের নাইলের পুজো দিতে, তাই আমি দেখলাম। শ্রীপতিকে নিয়ে সে মেজবাড়ি খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেল? বাজারে গিয়েছে বাবু, এখনই আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বলল, কুসুম, এই বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুমেই, মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিছুই বলা চলে না। ওর মুখ আমার মনে ছিল। সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায়ই ছিল না। কুসুমও আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন বড়িওলি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো ওদিকে, কথা আছে। চলুন, খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বললাম, কুসুম, আমায় চিনতে পারো? না বাবু। নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। আমি তখন 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতের বাড়ির ভাড়াটে, মনে হয়? কুসুম হেসে বলল, মনে হয় বাবু, তুমি সেই পাগলা ঠাকুর। কত বড় হয়ে গিয়েছ। বাবা মা আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা। আরও অনেক কথাবার্তার পর কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শালপাতার ঠোঙায় খাবার এনে দুখানা থলেতে আমাদের দুজনকে খেতে দিল। আমারও মনে ছিল না। খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি 4খানা। তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পর আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রতি। কুসুমের নিশ্চয়ই মনে ছিল, কিংবা ছিল না, তা জানি না। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বছরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে। একেবারে নন্দরাম সেনের গলি, সেই অধুনালুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো।